নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। জাস্ট 5 সেকেন্ড আগে একটা ব্লগ শেষ করলাম এবং 5 সেকেন্ড পর থেকে আবার নতুন একটা ব্লগ আমার শুরু হলো। আমাদের উত্তম বাবা জীবন এসেছেন, উত্তম মায়ের কাছ থেকে সবজি কেনা হোক, তারপরে আমি একটু বেরোবো। আমার আগের দিনে শ্বশুরমশাইকে খেতে দিতে দেরি হয়ে গিয়েছিলো, সেই জন্য আজকে যেহেতু আবার বিরিয়ানি পার্টি হবে বাড়িতে, তো সেহেতু আজকে আমরা কোনোভাবেই দেরি করতে চাইছি না। ওনাকে 1টা থেকে 1:15টার মধ্যে জলটা 1টা থেকে 1:15টার মধ্যে আমরা খাবারটা দিয়ে দিতে চাইছি আর কি। বয়স্ক মানুষ তো কষ্ট হয় আর কি, আর এত ভোরবেলায় উঠেন, এত তাড়াতাড়ি খেয়ে নেন, অত দেরি করে ওনাকে খেতে দিলে অনেক খুব কষ্ট হয়। সেটা তো যাই হোক বোঝার ব্যাপার, সেই জন্য আজকে তো তাড়াতাড়ি করছি। আবার তাছাড়া কিছু মানুষজন আসবেন দেখা করতে, কিছু কাজকর্ম চলছে এই সমস্তগুলো নিয়ে, তো যার ফলে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতেও হবে। আর বিরিয়ানির জন্য ওই ম্যারিনেট করে রাখতে হবে, চালটাকে ভিজিয়ে রাখতে হবে, সেগুলো যেহেতু কমের পক্ষে আধ ঘন্টা থেকে সময় তো লাগবেই, যার ফলে একটু তাড়াতাড়ি যেতে চাইছি। তো উত্তম আবার দাঁড়িয়ে গেল, মানে কেউ একটা সবজি নিচ্ছে, তো ঠিক আছে নিচে যাই। তো তারপরে আজকে ভাবছি একটু বেশ করে সবজি নিয়ে নেবো, মানে বেশি করে আর কি। আমার যেটা হয় যে একেবারে সবজির হাঁড়ি খালি না হলে আমি সবজি কটা কিনতে চাই না, কারণ একটা দানা সবজি নষ্ট করাটাও আমার কাছে ভীষণ বিরক্তিকর। সেই জন্য তো মোটামুটি খালি হয়ে গেছে। আর আজকে তো মিনামাসির ওপরেতে সেরকম কাজ নেই, যার ফলে একটু বেশি করে সবজি নিয়ে নিলে সমস্ত কিছু ধুয়ে টুয়ে আলাদা আলাদা করে রেখে দিতে পারবে। যেমন বয়স হয়েছে তো একই সাথে সবজি গোছানো প্লাস রান্না করা ওর পক্ষে একটু ব্যাপার হয়ে যায়, চাপের ব্যাপার। তাছাড়া ঠিকই কাজ করে, আরও অনেকগুলো বাড়িতেই তো কাজ করে। সুতরাং আজকে একটু বেশি করে নিয়ে নিলে সব দিক থেকেই সুবিধে। যেদিনকে ধরুন সবজি নিলাম এবং মিনামাসি রান্না করে, সেদিন সবজিপাতিগুলো আমি ধুয়ে নিই। তো আজকে আমি বলে দিয়েছি যে আজকে রান্নাবান্না সব নিচে হবে, ওপরেতে কোনো রান্নার গল্প নেই। সুতরাং মিনামাসি তুমি এইগুলোকে সব সুন্দর করে গুছিয়ে নাও। অনেকটা মটরশুঁটি নিয়েছি, সেগুলো সব ছাড়িয়ে নেবে। লঙ্কা নিয়েছি অনেকটা, মোটাগুলো ছাড়িয়ে নেবে। তো যাই হোক, শ্বশুরমশাই বেরোতে দিতে চাইছিলেন না, তার বক্তব্য ছিল একজন আসবেন, তার সাথে তুমি আগে কথা বলে নাও, তবে তুমি যাবে। তো আমি বললাম যে না, ওরকম করলে কিন্তু দেরি হয়ে যাবে, আমাকে সময় মতো খেতে দিতে হবে আপনাকে, সুতরাং আমাকে এখন বেরিয়ে যেতে হবে। তো যাওয়ার পথটা টুকটুক করে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। রিক্সা নিয়ে গেলে একটু হতো বা, কিন্তু আমি হিসেব করে দেখলাম রিক্সা নিয়ে যত মধ্যে পৌঁছবো, এখান থেকে সুভাষপল্লী বাজারে ওই মাংসের দোকান আমার হার্ডলি 4-5 মিনিট মতো একটু বেশি সময় লাগে। ওই 4-5 মিনিটে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর দূরত্বটা বুঝতে পারছেন তো, মাত্র 1500 স্টেপ আমার বাড়ি থেকে সুভাষপল্লী বাজারের ওই দোকানটা, কাজে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না। তো যাই হোক, যাত্রাপথে এই মন্দিরটা পেলাম, মন্দিরটা খুলে গেছে এবং একটু প্রণাম করে নিলাম। তবে যেহেতু কাঁচা জামা নয়, মানে কাঁচা মানে চান করিনি, অ্যাকচুয়ালি কাঁচা জামাই চান করিনি, সেই জন্য ভেতরে ঢুকলাম না, এখান থেকে একটু দর্শন করে নিলাম, রাস্তা থেকে দেখা যায়। তারপর সেখান থেকে গিয়ে ডিম এবং মাংস কিনলাম। মাংস কিনে তারপরে ফেরার পথে আর হাত দুটো একেবারেই বোঝাই হয়ে গেছিলো জন্য আর ব্লগ করতে পারিনি। তো চলুন তাহলে এরপর বাড়ি গিয়ে একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে। একদম পুরো হাত দুটো লক ছিল, সেজন্য কোনো ব্লগ করতে পারিনি। ফেরার সময় 2 ট্রে ডিম নিয়ে এসেছি, ডিমের দাম একটু কমেছে তাই জন্য। তো 60খানা ডিম নিয়ে চলে এসেছি, বারবার করে যাবে, ফ্রিজে তো থাকবে। আর মাংসটা এখন ঝেড়ে কুচে নিচে লোক এসছে, শ্বশুরমশাই যেতে দিতে চাইছিলেন না, মনে না আগে লোকজন যাক তারপর তুই যাবে। ওগুলো করতে গেলে আপনাকে খেতে দিতে আবার দেরি হবে, সেই জন্য হোক হয়ে গেছে। আসছে হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, ক্যা বাত, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। কত দেবেন সেটা বলুন। আচ্ছা যেটা বলবো সেটাই, হ্যাঁ কইলেন সেটা। আর দামটা যে কত লাগবে বা? আগের দিনই ভদ্রলোক বাড়ির সামনে টপ টপ করে হাঁকছিলেন। আমি বলেছি আমাকে 20 ইঞ্চির একটা টপ দিতে হবে, বাহুবলী টপ দিয়ে গেছে একখানা, আরও 2টো দিয়েছে, এগুলো সিমেন্ট বাঁধিয়ে নিতে হবে। তো যাই হোক, আজকে আবার আমাদের বিকাশ এসে সকালবেলায় মাসকাবারিটাও দিয়ে গেছে, মানে একদিনে সব, কেবেলের বিল, মাসকাবারি, এই টপওয়ালা, আর একজন ভদ্রলোক তার কাজের জন্য কিছু কথাবার্তা বলা, সেসবগুলো প্লাস বিরিয়ানি রান্না এবং সময় মতো আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়া, সব মিলিয়ে মিশিয়ে শিরে সংক্রান্তি বটে। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে হয়ে যায়, আবার তার মাঝখানে আবার 2টো ডেলিভারিও এলো অ্যামাজনের থেকে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু কাজটা করে নিতে পেরেছি। আর এই জিনিসটা এখন হচ্ছে ওই কেশরটা দিয়ে দিলাম আজকে, এবারে কেশর একটু বেশি এনেছি। আগের দিন আমার শ্বশুরমশাই বলেছিলেন খুব ভালো হয়েছে, তবে এবার একটু বিরিয়ানির মতো, মানে একটু বেশি মশলা দিয়ে করিস। তো ভয় করছি, বুম্বাদা একেবারেই চাইছে না যে পুরোপুরি বিরিয়ানির মতো হোক, কারণ বাবা খাবেন, বাবার বয়স হয়েছে, কিন্তু আমার শ্বশুরমশাই নিজেই খেতে চাইছেন। তো মানে ঠিক আছে, আজকের দিনটা হয়ে যাক। তবে যতটা উনি বলছিলেন ততটা কিন্তু হয়নি আর কি, মানে স্পাইসি।
তো যাই হোক, এখন ওই যে আলুটাকে তো মাখিয়ে রেখেছি বিরিয়ানি মশলা, হলুদ, নুন এই সবগুলো দিয়ে, আর ম্যারিনেট করেছি মাংসটাকে ওই দই, বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, লবণ দিয়ে, আর সামান্য একটু না আদার মতো হলুদ দিয়েছি। তো সে প্রথমে বেরেস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর আলুগুলোকে একটুখানি ভেজে ভেজে তুলে নিলাম, মানে ওই 50% মতো ভেজে নিলাম। তারপরে এই যে মাংসটাকেও প্রথমে এপিট ওপিট করে সবগুলো পিস ভেজে নিয়ে তারপর সেটাকে কষিয়ে সেদ্ধ করে, মোটামুটি 80% বেশি সেদ্ধ করতে হয়। আমার শ্বশুরমশাই যেহেতু খেতে পারেন না, ওনার সেদ্ধটা একটু বেশি লাগে জন্য প্রায় মাংসটা রান্না হয়ে যাওয়ার পরই তারপরে ওই লেয়ার করে করে মানে যেটা বিরিয়ানির জন্য দিতে হয় সেটা আলপনা দিয়ে মধ্যবর্তী সময়ে আমার জন্য ডিমটা সেদ্ধ করে রেখেছিল। তো যাই হোক, এখন হয়ে গেল 35 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিলাম। তারপর এটা হয়ে যাবে। আগের দিন লেয়ার করা দেখিয়েছি, বারবার এক জিনিস দেখাতে আপনাদের ভালো লাগবে না, আর আপনারা প্রত্যেকে এটা করতে পারেন, এমন কিছু কঠিন রান্না নয়, একটু সময় সাপেক্ষ কিন্তু কঠিন তো নয়। সুতরাং একবারে কেমন হয়েছে সেটা বরং দেখাবো। 1:45টার মধ্যে বিরিয়ানির হাঁড়ি চেপে গেল হচ্ছে দমে। যুদ্ধ চললো বন্ধু, যুদ্ধ। আমি জানি না 1:15টার মধ্যে খেতে দিতে পারবো কিনা। আজকে আমার বিরিয়ানিটা দোকানের থেকেও ভালো হয়েছে, মানে যতটা আমার শ্বশুরমশাই চেয়েছিলেন মশলাপাতি আমি তার থেকে কম দিয়েছি, কিন্তু দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে, আগের দিনের থেকেও বেশি ভালো হয়েছে। আর আজকে কিছুটা বিরিয়ানির মতো দেখতে হয়েছে। আগের দিন তো দেখে একটু ভাত ভাত দেখতে লাগছিল, তো আজকে কি করেছি, এই ডিমটাকেও না একটু যখন মাংস কষাচ্ছিলাম ওই মাংস কষানির মধ্যে একটুখানি ঝোলে এপিটোপিট করে নিয়েছি, আর একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে যে এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। এই যে ভিডিও করছি, বিরিয়ানিটাকে দেখছি, আমার মনে হচ্ছে যেন আরেকটু বোধহয় খেলে হতো। তবে আমার তো রাইসটা খুব একটা খাওয়া চলবে না, আমি রাইস খুব একটা খাইও নি। আমি যেরকমভাবে ম্যানেজ করেছি সেটা বরং একটু বাদে আপনাদেরকে বলছি। তবে বিরিয়ানিটা তোফা হয়েছিল আজকে। ওই যে আলপনা দিয়ে যাচ্ছে বিউটিকে খাবারটা দিয়ে আসতে। বাড়িতে একটু ভালো মন্দ হলে বিউটিকে না দিয়ে খাওয়া যায় বলুন তো? বিরিয়ানি খেতে বিউটি ভীষণ ভালোবাসে। বিরিয়ানিটা হলে ওকে না দিয়ে আমরা কখনোই খাবো না। তো একটু এখনই হলো না, গরম গরম দিয়ে এসো। আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। বিরিয়ানিটা খেতে আমার সুবিধা, কারণ রাইসটা একেবারেই কম নিয়ে 2 পিস বিরিয়ানি পিস, তো মাংসের পিস অনেক বড় বড় হয়ে থাকে, তো 2 পিস মানে সলিড পিস চিকেন নিয়ে নিলাম আর একটা ডিম নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। রাইসটা একবার নামমাত্র না নেওয়ার মতোই আর কি, ভাতটা আর কি, ব্যাস তাহলেই হয়ে যায়। সেটাই হলো। এবারে স্নান না করি আজকে, আগের দিনও তাই করেছিলাম, আজকেও তাই হলো। তো ঠিক আছে, এখন ওই আলপনা দিকে আসুক, নিচে বসে থাকে। তো তারপরে ও এলে পরে তবে আমি যাবো, চান করবো, পুজো করবো। তারপর বলে কিছুই না, ওই আমার শ্বশুরমশাই খেতে বসলেন, তখন বুম্বাদা বসে গেল। তা আমাকে তখন বললো যে তুই একসাথে নিয়ে নাও। হ্যাঁ, তো তারপরে এদিকে এর গন্ধটা টুকরো পেয়েছে, টুকরো ওপর থেকে হাত দিলে, আমি কিন্তু চান টান করে রেডি, তাই না? তারা নিচে আয়। তা একসাথে টেবিলেতে 4 জনে 4টে চেয়ারে বসে খেয়ে নিলাম। তা আলপনাদি বললো একটু বাদে খাবো। আলপনাদি খেতে একটু দেরি হলো। তারপর আলপনাদিকে খাওয়ার পর বললাম যাও তুমি তাহলে বিউটিকে দিয়ে এসো। তো সবারই হয়ে গেছে, গেল এবার। আজকে যেহেতু রান্নাবান্না সবই নিচে হয়েছে, আর সব উপর নিচ মিলে খাওয়া দাওয়া, আর ওই একটাই পদ, সেহেতু মিনামাসি আজকে রান্না ছিল না। আমি মিনামাসিকে বলেছিলাম, মিনামাসি কয়েকটা কাজ করে দিও, এমনিতে বাজার খুব একটা ধুতে চায় না, তো ওর প্রবণতা হচ্ছে ওই বাইরের বাজারই ফ্রিজে ভরে রাখা। তার সেজন্য বাজারটা সবসময় আমি ধুয়ে রাখি। তা আজকে বলেছিলাম মাসি প্লিজ বাজারটা ধুয়ে রাখো। আর ওই আজকে লঙ্কা কিনেছি অনেকটা, লঙ্কার বোনটা সব ছাড়িয়ে 1 কিলো মটরশুঁটি কিনেছি, মটরশুঁটির দানাগুলো সব ছাড়িয়ে সব রেখে রেখে দিয়ে যাও। আর এমনিতে তোমার কাজ নেই, ওইটুকুই করে যাও আপাতত। তো সেইটুকুই করেছে, এবং ধীরে 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 অনেক ধীরে ধীরে কাজ করেছে। তবে সব খুব সুন্দর পরিপাটি করে দিয়ে গেছে। আজকে এগুলো গুছিয়েও রেখে গেছে, মানে ধুয়ে সমস্ত জল ঝরিয়ে রেখে গেছে। এগুলোকে এখন আমি সমস্ত ফ্রিজে ভরবো। যে আজকে 2 ট্রে ডিম এনেছি, একটা আটেনি ফ্রিজে রেখেছে আর এটা বাইরে রেখেছে। এটাকে এখন ফ্রিজেও রাখতে হবে, জল ঝরানোর জন্যই রেখেছে আর কি। আজকে বুদ্ধদেবের মূর্তিটা এখানে নিয়ে এসে রাখলাম, সাথে একটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। এত সুন্দর লাগছিল, তাকাতেও যেমন ভালো লাগছিল, তেমন খুব সুন্দর একটা আবহ তৈরি হয়েছিল। খুব ভালো লাগছিল এই জায়গাটা বসে থাকতে। আমার শ্বশুর মশাইয়ের তীব্র মনোকষ্ট শুরু হয়েছে এই যে এই ব্যাপারটা হয়ে যাওয়ার পরে, মানে ওই গাছ কাটার ব্যাপারটা। মানে এখন উনি ছটফট ছটফট করছেন।
আমার যে কি হয়েছিল আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কি হয়েছিল, আমার অর্থনার লাগানো গাছটা আমি কেন কেটে দিলাম। বাগানের কোনো গাছ কাটা কোনো একটা প্রয়োজনে হয়, সেটা একটা মানে আছে, কিন্তু এই গাছটা আমি কেন কাটলাম, বা আমার তো কিছু মাথায় কাজ করছে না। কেন এরকম হলো, কেন এরকম হলো, কেন এরকম হলো। তা এখন আমরা তো কালকে খুব রাগারাগি, প্রথমত হচ্ছে হাজব্যান্ড করেছিল, তারপরেতে আমি কান্নাকাটি করেছিলাম, খুবই খারাপ লেগেছে, আমার ভীষণ কষ্ট হয়েছে। মানে বিয়ের পর থেকে গাছটাকে দেখছি যাও, তারপরে তো সেটার জন্যই তো এখন আমরাই আবার বোঝাতে শুরু করেছি যে দেখুন, হয়তো যা হচ্ছে সেটা ভালোর জন্যই হয়েছে, হয়তো ভগবানই চেয়েছিল, হয়তো ওর নতুন কলেবর হবে, সেই জন্যই ও চেয়েছিল যে ওকে কেটে দেওয়া হোক এগুলো আর কি, গোড়া থেকে আবার নতুন করে হবে। কালকে পর্যন্ত কিন্তু মানতে চাইছিল, মানে একটা মানে সময় পর্যন্ত যে না ভুল হয়েছে, ভুল করিনি, যা করেছে ঠিক করেছে। তারপর থেকে নিজেরই এটা উপলব্ধি তৈরি হয়েছে আর কি। তো এখন দেখা যাক, নিজেই উদ্যোগ নিয়েছেন, কালকে বিজয় কাকুকে ডেকেছেন গোবরের ঘোল তৈরি করতে। বিজয় কাকু ফোনেই বলে দিয়েছেন যে উনি গোবরের ঘোল তৈরি করবেন, তারপর গাছের গোড়ায় দেবেন, প্রত্যেক দিন একটা মিশ্রণ বানিয়ে রেখে যাবেন। বিজয় কাকু খুব এক্সপার্ট মালি, তা ওটা দিয়ে দিলে নাকি গাছ হবে আবার। তো সেটা এখন আমার শ্বশুরমশাই মনে হয়েছে যে না ঠিক আছে, সেই খবরটা এক্ষুনি একটু আগেই দিতে এসেছিল যে বিজয়ের সাথে কথা হলো, একা নিচে থাকতে পারছেন না। হ্যাঁ, আবার হঠাৎ করে কিছুদিন বলছেন যে একটু ভয় করছে, কেমন যেন একটা ভয় পায়, 2-3 দিন হলো এটা শুরু হয়েছে, খুব ভয় পাচ্ছেন, কি যেন একটা। তো একটু যাই হোক বয়স হয়েছে, তো আমরা ওনাকে বলছি যে বাবা আপনি উপরে শুন, হ্যাঁ বাথরুমের একটা ব্যাপার আছে। তা আমরা বলছি আমাদের বাথরুম অ্যাটাচ বাথরুম ছাড়া, এখন বয়স হয়েছে, প্রস্টেটে একটু সমস্যা তৈরি হয়েছে, যার ফলে টয়লেট চেপে রাখতে পারেন, অনেক দূর গিয়ে ওনার পক্ষে বাথরুম করা খুব ডিফিকাল্ট। তাই সেজন্য আমরা বলছি আমাদের বেডরুমে থাকুন, আমরা বেডরুম চেঞ্জ করি, আমাদের তো আর অত নেই, অসুবিধা নেই, টুকুর ঘরে থাকবে, আমরা এই ঘরে থেকে যাবো। কিন্তু সেটা উনি চাইছেন না, তোদের ঘর ছাড়া করবো, ঠাঁই নাড়া করবো, কিন্তু আবার একটু ভয় পাচ্ছেন, জানি না কেন। তো বয়সের জন্যই আর কি। চলুন চটপট করে রাত্রিকালীন যে কাজকর্মগুলো সেগুলো সব একটু করে সাপটে নিই। যেটুকু করা সেটুকু হয়েছে, সবটুকু ক্যামেরা অন করে করা খুব ডিফিকাল্ট, কিন্তু যাই হোক রাত্রিকালীন কাজ যেগুলো নিয়মিত আমি করে রাখি, এইগুলো হচ্ছে আমার নিয়মানুবর্তিতার মধ্যে পড়ে গেছে। এটা আমার মোটিভেশন থাকুক বা না থাকুক, আমার শরীর ভালো লাগুক বা না লাগুক, 99 ভাগ দিনেই আমি এগুলোকে করে রাখি। সকালবেলায় উঠে আমি ওই এঁঠো সিঙ্ক দেখতে একদম ভালো লাগে না, যার ফলে ইদানিং তো চেষ্টা করছি যে আমার হাঁড়িটাও মেজে রাখতে। তো যাই হোক আজকে হাঁড়ি নেই, আজকে ওপরেতে রান্নাবান্না বিশেষ ছিল না সেই জন্য। আর এই জামাকাপড় গোছানোটাও এখন আমার নিয়মের মধ্যেই পড়ে গেছে। আগে আপনারা দেখতেন যে আমি 3 দিন 4 দিনে জামাকাপড় একবারে গোছাতাম, কিন্তু সেই অভ্যেসটা এখন ত্যাগ করেছি, এবং 21 দিনে যে সত্যিই মানুষের অভ্যেস তৈরি হয় সেটা আমি তো নিজের জীবন দিয়েই বুঝতে পারছি। তো যাই হোক, এটা প্রত্যেক দিনের কাজ করলে একেবারেই সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যেই ব্যাপারটা পুরোপুরি হয়ে যায়, কিন্তু ফেলে রাখলেই ওই আর কি চিত্তিরটি হয়ে যায়। তো এই কাজটা যে আমার করতে খুব একটা ভালো লাগে তা না, ওই ভালো লাগে না জন্যই ব্যাপারটাকে ঠেলে পিছিয়ে দিতাম, এবং পিছিয়ে দিতে গিয়ে ব্যাপারটা আরও বেশি ইরিটেটিং হয়ে যেত। কিন্তু এখন রোজ করে নিচ্ছি, অভ্যেসের মধ্যে পড়ে গেছে, এবং অতটাও খারাপ আর আজকে লাগছে না। আপনাদের কমেন্টগুলো আজকে পড়লাম আমি, যতগুলো এখন পর্যন্ত দেখেছি, যারা আমাকে সমস্যার সমাধানের জন্য মন্তব্য করেছেন তাদের প্রত্যেককে অনেক 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 কৃতজ্ঞতা জানাই। আমার শ্বশুরমশাই নিজেও চেষ্টা করছেন এবারে। আর যেটা হয়েছে যে ডাস্টবিনের ব্যাপারটা যেটা বলছেন, হ্যাঁ ওটা ভারী একটা কিছু চাপা দিতে হবে, কিন্তু কি হয়েছে জানেন তো, ওই একটা পুরনো ডাস্টবিন আছে বা একটা অর্ধ ভাঙা ডাস্টবিন আছে জন্য জিনিসটা থাকছে, তা নইলে না আমাদের এই পাড়াটাতে জিনিস চুরি হয়ে যাবে। আমি যদি একটা নতুন ডাস্টবিন ওই ঢাকনা দেওয়া নিয়ে আসি, তাহলে যেটা হবে যে বেশি দিন সেটা থাকবে না, ডাস্টবিনটা হয়তো থাকবে, দেখবো যে ঢাকনাটা হয়তো বা চলে গেছে। কারণ এখানকার এই ছ্যাঁচড়া লোকেরা তো মানে আর ওইটি আর ওটাকে বাঁচানোর জন্য পুলিশ কেস করা বলুন, ওইটুকু বিক্রি করে যেটুকু পাওয়া যায় তাতে তারা হয়তো একবেলা মদ খাবে। এখানে হচ্ছে ছেঁচড়া চোরেদের উৎপাত খুব বেশি, অন্তত এইটুকু জায়গাতে, যার ফলে ওটা রাখার ক্ষেত্রে একটু অসুবিধে আছে। আর ভেতরে দিলে আসলে ছেলেটা এক দিন কোনো দিন 6:30টার সময় আসে, কোনো দিন 8টার সময় আসে, মানে যে ময়লাওয়ালা ছেলেটি। তা আমরা এই যে ভেতরে কামিনী ফুলের ওখানটাতে যে একটা তালা লাগিয়েছি, তালাটা তো এই বাগানটাকে বাঁচানোর জন্য, ভেতরে দিলেও কখন আসবে না নিয়ে দেখে চলে যাবে, সেই জন্যই আর কি করতে পারছি না। কিন্তু তবুও একটা সমাধানে আসতেই হবে, কারণ এইভাবে করে প্রত্যেক দিন বাড়ির সামনে নরক গুলজার হয়ে থাকবে, সেটা হয় না। তো আমি ভাবছি একটা বড় ডাস্টবিন এবারে সত্যি কিনে আনবো, যেটাতে ওই ঢাকনা দেওয়া থাকবে। ওই যে সরকার থেকে যে সবুজ আর নীল ডাস্টবিনগুলো দিয়েছিল, মানে পৌরসভা থেকে,
সেটাও বাইরে কে কে রেখেছিল নিয়ে, সেটাও চুরি হয়ে গেছে। কি আর বলবো বলুন, এ তো শুধু এখানকার না, অনেক সব জায়গাতেই এই সমস্যা আছে। আর শিলিগুড়িতে কিছুদিন হলো জানেন খুব বেশি এই ছিঁচকে চোরের উপদ্রব বেড়েছে। আরও কয়েকজন জিজ্ঞেস করেছেন যে আমাদের এখানে ব্লিঙ্কিট আছে কিনা, সুইগি জোম্যাটো এগুলো আছে কিনা। আমি ব্লিঙ্কিটে পাইনি, শিলিগুড়িতে ব্লিঙ্কিট নেই এখনো পর্যন্ত, আমি পাইনি। আর ওই অ্যামাজন গ্রসারি যেটা, সেটাও আছে কিনা আমি শিওর নই। ব্লিঙ্কিট নেই সেটা আমি জানি। হ্যাঁ, আর সুইগি জোম্যাটো দিয়ে সেই মুহূর্তে আমি কী বা করতাম সকালবেলায়, তখন তো আমার খাবার অর্ডার করার ব্যাপার ছিল না, আমার শুধু একটা জিনিস ওখান থেকে নিয়ে আসার ব্যাপার ছিল। খারাপটা যেটা আরও খারাপ লাগছিল সেটা হচ্ছে বোধিসত্ত্ববাবু সেদিন কালকে বাড়ি ছিল, সেও একটু বেরোতে পারতো, কিন্তু যেদিন তার কলেজ থাকে না, সিচুয়েশন আমার যত খারাপই থাকুক না কেন, সে কিছুতেই বাড়ি থেকে বেরোতে চায় না। এটা একটা বাজে জিনিস করে সে। হ্যাঁ, এবং কালকে তার মাথাটা গরম ছিল, তার অনেক কাজ ছিল, এইসবগুলো করে কালকে আমার খুব কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি পড়ে যাব। হ্যাঁ, সেই অবস্থাতে পরে মাও একটু রাগারাগি করেছে যে পরিস্থিতি যদি একটু ডেটোরিয়েট করে তাহলে বুম্বা যখন তুমি বাড়ি আছো হাতে, মানে ব্যাপারটা এটা যে কিছু সাংসারিকই না করতে করতে এতটাই সাংসারিকের ব্যাপারে উদাসীন হয়ে গেছে কিছুদিন হলো, দেখছি আরও বেশি করে, যে কিছু বলার নেই। যে আজকে সকালবেলাতে আমি বারবার তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আজকে মাংসটা, শুধু মাংসটাই অন্তত এনে তো, ডিমটা আমি পরে না এনে দেবো, কিন্তু যাবো না, না আমার কাজ আছে, আমি কাজ করছি, যাই হোক না কেন সে বেরোবে না। তো কালকে আমার ওই ব্লিঙ্কিটের থেকে বেশি সাহায্য হতো যদি এই ভদ্রলোক একটু বেরিয়ে আমার জন্য জিনিসটা এনে দিতেন, জাস্ট পাড়ার দোকানে। কিন্তু কী করবো, সে আর যায়নি, জন্যই আমাকে যেতে হয়েছে। আমার শ্বশুরমশাই ফোন করেছে, এই যে ফোনটা কেন ডেকে পাঠাচ্ছেন কি, শিগগিরই একটু নিচে আয়। একটু আগে দেখেছি ঘুমোচ্ছিলেন তো, কি যে হলো। মন বাঁধা ঘুমিয়ে পড়েছে। কালকে কলেজ ওর, শ্বশুরমশাই খুব ভয় পাচ্ছেন। কি হলো হঠাৎ করে, থাক দরজাটা খোলা থাক। কালকে টুপুরে পরীক্ষা, টুপুরও শুয়ে পড়তে চাইছে, আর মোমবাদা তো ঘুমিয়েই পড়েছে, কালকে তার কলেজ আছে। শ্বশুরমশাই 1 ঘন্টা আগে একবার গিয়ে দেখে এসেছি, তখন তিনি ঘুমোচ্ছেন, নাক দিয়ে আওয়াজ করছেন। আমার ফোন করলো, বলে শিগগিরই একটু আয়। গেলাম, যাওয়ার পর বলছেন আমার খুব ভয় লাগছে। আজকে সন্ধ্যেবেলার দিকে একবার এসেছিলেন, তখন খুব খারাপ লাগছে সেটা বোঝাতে। তারপরে বিজয় কাকু আসবে সেটা খবর দিতে, সে তখনও বলছেন যে আমার 5-6 দিন ধরে এই জিনিসটা হচ্ছে, যে আমার খুব ভয় করছে। এখন বলছি যে ওনার নাকি মনে হচ্ছে পেছনে দাঁড়িয়েছে। বয়স হয়ে গেছে, একটু সাইকোলজিক্যাল হেল্প লাগবে কিনা বোঝা যাচ্ছে না, তবে খুব আতঙ্কিত হয়ে পড়ছেন। কি কারণে? বুম্বাদার সাথে ঝগড়া তো 2-3 দিন হলো, তাও এটা এমন নয় যে এটা প্রথমবার হলো, এরকম কত হয়েছে আবার মিটে গেছে, কিন্তু কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। আমি ঘরে ঢুকে তো কিছুই বুঝতে পারলাম না, কেউ চোর আছে নাকি দেখতো, খাটতলাটা দেখতো, কেন হলো না, কিছু একটা দাঁড়িয়ে আছে পেছনে। বুকটা কেমন একটা করছে আমার, জানেন তো। আবার খুব ভুলে যাচ্ছে আজকাল, মানে এক্ষুন বলছে আর ঘন্টা 2 পর সেটা একদম মনে থাকছে না। ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, এটা ফেলে রাখা যাবে না। চলুন বন্ধুরা, আমাকে কালকে মেয়ের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে, আমাকে রাতে যাতেই হবে, উপায় নেই। একটু যদি উপরে শোয়ার ব্যবস্থা করা যেত তাহলে খুব সুবিধে হতো। আমার এই অশান্তি মনে মনে বারবার উপর নিচ, কিন্তু কিছু করার নেই, করতে হবে। বয়স্ক মানুষকে একা ওভাবে রাখা, আর একতলাটাতে আর কোনো বেডরুমও তো নেই। একটা বসার ঘর আছে, তাতে ছোট একটা খাট, আর টিভির ঘরটা তো ঠিক বেডরুম নয়। ঠিক আছে, দেখি যতক্ষণ বাড়ি জেগে থাকবো, মাঝখানে 2-3 বার করে দেখে আসবো। এই তো রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে কালকে, ততক্ষণ।